This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। দুপুরে সুপার প্রাইম টাইমে ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে লিমা। আর সবার প্রথমে আমরা কোন খবরের দিকে নজর রাখবো? অমিত শাহ তিনি আজকে কলকাতায় পুজো উদ্বোধন করলেন এবং পুজো উদ্বোধনে এসে পরিবর্তনের ডাকও দিলেন, শান দিলেন বাঙালি অস্মিতাতে। ভোটের পর এমন সরকার গঠন হবে যা সোনার বাংলা গঠন করবে। মা দুর্গার কাছে প্রার্থনা অমিত শাহের, বাংলা ফের সুরক্ষিত সমৃদ্ধ হয়ে উঠুক। কবিগুরু যে বাংলার কল্পনা করেছেন সেই বাংলা গঠিত হবে। সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধন করে বললেন অমিত শাহ। मैंने मां के सामने प्रार्थना की है कि इस चुनाव के बाद बंगाल में एक ऐसी सरकार बने जो सोनार बांग्ला का निर्माण कर पाए। हमारा बंगाल फिर से सुरक्षित, समृद्ध, शांत, सुजलाम सुफलाम बने और यहां पर कवि गुरु के कल्पना के बंगाल का निर्माण हम कर पाए। दुर्गा पूजा का उत्सव हमें शुभ की ओर ले जाए, बंगाल को ऊंचाइयों की ओर ले जाए और बंगाल के विकास के माध्यम से विकसित भारत का स्वप्न हमारे नेता नरेंद्र मोदी जी ने जो देखा है उसको हम सिद्ध कर पाए। পুজো উদ্বোধনে এসে বিদ্যাসাগরের স্মরণে অমিত শাহ। জন্মদিনে বিদ্যাসাগরকে বিজেপির তরফ থেকে প্রণাম জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উল্লেখ করলেন সমাজ সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকার কথা। महान शिक्षाविद और समाज सुधारक वंदनीय ईश्वर चंद्र विद्यासागर का भी जयंती है। इन्होंने न केवल बंगाल, समग्र देश में उस जमाने में जब हम गुलाम थे तब शिक्षा के लिए जो किया है इसको कोई भुला नहीं सकता। बंगाली भाषा, बंगाल की संस्कृति, बंगाल के व्याकरण और महिलाओं की शिक्षा के लिए ईश्वर चंद्र विद्यासागर जी ने अपना पूरा जीवन समर्पित किया। मैं आज हृदयपूर्वक मेरी ओर से और भारतीय जनता पार्टी के करोड़ों कार्यकर्ताओं की ओर से श्री ईश्वर चंद्र विद्यासागर के चरणों में मनपूर्वक प्रणाम करता हूं। কলকাতার পুজোর উদ্বোধনে এসে যখন বিদ্যাসাগরের স্মরণে অমিত শাহ, তখন বিদ্যাসাগরের মূর্তিতে মালা দিয়ে ফের অমিত শাহকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজো উদ্বোধন করলেন অথচ বিদ্যাসাগরের বাড়িতে গেলেন না। এই কারণেই ওদের বাংলা বিরোধী বলেন। 2019-এ বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল, উনি আজ এসেছেন। বিদ্যাসাগরের মূর্তির সামনে ওনার ক্ষমা চাওয়া উচিত, বাংলাকে অপমানের জন্য ক্ষমা চাওয়া উচিত। বিদ্যাসাগরের জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে আক্রমণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর ভারতের কালচার চাপিয়ে দিয়ে যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল তাদেরকে মানুষ জবাব দিয়েছে। আমার সত্যি খারাপ লাগলো যে আমি যখন শুনলাম যে তিনি ঠিক 10 মিনিট দূরে একটা পুজো মণ্ডপ উদ্বোধন করতে গেছেন, তার এতটুকু বিবেকবোধ নেই যে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিবস, সেখানে গিয়ে অন্তত বিদ্যাসাগরের যে বাড়ি রয়েছে বা বিদ্যাসাগর কলেজে গিয়ে ন্যূনতম শ্রদ্ধাটা অর্পণ করি বা নিবেদন করি। আগে তো ক্ষমা চাওয়া উচিত, একবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তির সামনে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া উচিত। আর আপনি এই যে দুর্গা মন্দির, কালী মন্দিরে যাচ্ছেন, যান, মা আপনাদের সুমতি দিক, কিন্তু তার আগে ক্ষমা চান যে বাংলার প্রতি যে অবিচার অন্যায়টা করেছেন। আপনার নেতৃত্বে যে মূর্তি ভাঙা হয়েছিল
এবং তারা আজও বহাল তবিয়েতে বিজেপি করছে। যারা করেছিল তাদের বিরুদ্ধে কোনো উপযুক্ত ব্যবস্থা বা শাস্তিও দলীয় তরফ থেকে তারা নেয়নি। এবং যত বাংলার বিরোধিতা করেছে বাংলার মানুষ তত গর্জে উঠেছে। তৃণমূলের বহু নেতাই জানতো না যে আজকে বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন, সেটাই অমিত শাহজি শুনিয়ে গেলেন। বাংলাকে তৃণমূলীদের স্মরণ করিয়ে দিলেন। শুধুমাত্র কলকাতায় এসে পুজোই উদ্বোধন করলেন না অমিত শাহ, তার ঠিক আগে বঙ্গবিজেকে ভোকাল টনিকও দিলেন তিনি। হোটেলে আজ শ্রমিক শুভেন্দু সুকান্তদের সঙ্গে বৈঠক করেছেন তিনি এবং সেই বৈঠক থেকে কি কি নির্দেশ দিলেন, কারণ সামনে 26 নির্বাচন রয়েছে, তার আগে ঠিক কোন রণকৌশল নিতে চলেছে বঙ্গবিজেপি জানাবেন। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী প্রদীপ্ত। প্রদীপ্ত, ভোকাল টনিক তো দিলেন, কিন্তু কোন রকম রূপরেখা কি ঠিক করে দিলেন? নির্বাচনের আগে বিজেপির স্ট্র্যাটেজি কি হবে? দেখো, এখনো পর্যন্ত খুব স্পষ্ট করে এই বিষয়টি সম্পর্কে আমাদের কাছেও তথ্য আসেনি। তার কারণ কোনো নেতৃত্বই, যেহেতু অমিত শাহর সঙ্গে তারা বৈঠক করেছেন, ফলে এখনো পর্যন্ত তারা মুখে কুলু পেটেছেন। যতটুকু আমরা জানতে পারছি যে এসআইআর ক্ষেত্র নিয়ে তিনি কথা বলেছেন এবং এসআইআরের ক্ষেত্রে এই রাজ্যে বিজেপি যেভাবে এগোচ্ছে তা নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। তার পাশাপাশি বেশ কয়েকটি এলাকার ক্ষেত্রে আরও বেশি নজর দিতে হবে এই কথা তিনি বলেছেন। ঘটনাচক্রে ঘণ্টা দুয়েকের মধ্যেই অমিত শাহ চলে যাওয়ার ঘণ্টা দুয়েকের মধ্যেই বিজেপি নেতৃত্ব সিদ্ধান্ত নেন যে তারা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যাবেন এবং সেটা বিকেল 4:30টার সময় তারা যাবেন। অর্থাৎ অমিত শাহর বৈঠকের নির্যাসিকি তারা জানাতে যাবেন সেখান থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এই রাজ্য বিজেপিতে এখনো কমিটি তৈরি হয়নি। শ্রমিক ভট্টাচার্য জুলাই মাসের একেবারে গোড়াতে 3রা জুলাই আনুষ্ঠানিকভাবে বিজেপির সভাপতি হলেও এখনো পর্যন্ত রাজ্য কমিটি তৈরি হয়নি। তা যাতে দ্রুত করা যায় সেই সমস্ত বিষয় নিয়ে যেমনভাবে আলোচনা হয়েছে, একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো রয়েছে রাজ্যের মানুষের কাছে পৌঁছাচ্ছে তা নিয়ে আরো বেশি করে মানুষ হবে। এবং 26 নির্বাচনকে লক্ষ্য রেখে কোথাও এসআইআর কি একটা বড় স্ট্র্যাটেজি হতে চলেছে? কারণ অমিত শাহ বৈঠকের পরে 2 ঘন্টার মাথায় তারা সিদ্ধান্ত নিলেন বঙ্গ বিজেপি নেতৃত্বে আজ বিকেল 4:30 নাগাদ তারা নির্বাচন কমিশনে যাবেন। সেদিকে অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ প্রদীপ্ত। অমিত শাহ কালীঘাট মন্দির থেকে বেরোনোর সময় স্লোগান যুদ্ধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান, পাল্টা জয় মা কালী স্লোগান বিজেপি কর্মীদের। তৃণমূলের বিরুদ্ধেই স্লোগানের অভিযোগ বিজেপির, অস্বীকার শাসক দলের। এটা নোংরামো, তৃণমূলের নোংরামো। আপনারা জানেন এখানে আমাদের মাননীয় অমিত শাহজিকে স্বাগত জানিয়ে ফ্লেক্স লাগানো হয়েছিল, সেই ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়েছে। সকালবেলা জয় বাংলা পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল যে নোংরামি করছে সেটা তারই প্রমাণ। এটা একটা মন্দিরে এসছে পুজো দেওয়ার জন্য, আমাদের দলীয় কর্মীরা ছিলেন, আমরা কিন্তু জয় মা কালী স্লোগান দেওয়া হয়েছে, শুধু মায়ের মন্দিরে এসছি সেভাবেই দেওয়া হয়েছে। কিন্তু তৃণমূল আপনারা দেখতে পেয়েছেন, আমরা শুনেছি পেছনে জয় বাংলা স্লোগান দিয়েছে। একদম কোনো তৃণমূলের কোনো কালচার আছে নাকি? কালচার নেই। সামনে ওদের বিদায় আসন্ন বুঝতে পেরেছে, মরার আগে লাফালাফি করে, সেটাই করছে ওরা। আমি উন্মাদ না মাতাল না পাগল। উনি কেন্দ্রীয় মন্ত্রী, আমাদেরও কেন্দ্রীয় মন্ত্রী, ওনাকে স্বাগতম করার নৈতিক দায়িত্ব আমাদের। তাহলে আমরা রাস্তাঘাট পরিষ্কার করতাম না? আমরা এই মানসিকতাই নেই। এবং ঘটনা হয়েছে যে বিজেপির এটা গোষ্ঠীদ্বন্দ্ব, একদম সম্পূর্ণ গোষ্ঠীদ্বন্দ্ব। অমিত শাহ কালীঘাট দর্শনের আগে ব্যানার যুদ্ধ তৃণমূল বিজেপির দ্বন্দ্বে সরগরম। কালীঘাট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যানার ছেঁড়ায় অভিযুক্ত তৃণমূলের পতাকায় মুড়ে ফেলা হয় কালীঘাট চত্বর। এরপরই আবার শাহের ছবি সহ ব্যানার লাগায় বিজেপি। ব্যানার ছিঁড়েছে তৃণমূল, কালীঘাট থানায় অভিযোগ করছে বিজেপি। বিজেপির কোন্দলেই ছেঁড়া হয়েছে ব্যানার, পাল্টা অভিযোগ তৃণমূলের। কালীঘাট মন্দির চত্বরে যেন ব্যানার যুদ্ধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কালীঘাট মন্দিরে আসবেন পুজো দিতে, সেই মতো তাকে স্বাগতম জানিয়ে রাজ্য বিজেপি নেতৃত্ব কালীঘাট টেম্পল রোড, এসপি মুখার্জি রোডে এরকমই ব্যানার বসেছিল যেখানে অমিত শাহ স্বাগতম লেখা রয়েছে। কিন্তু দেখা যায় শুক্রবার সকাল থেকে সেই ব্যানারগুলোকে সম্পূর্ণ ছিঁড়ে ফেলা হয়েছে অথবা তার কাটআউটগুলোকে ভেঙে ফেলা হয়েছে। স্বাভাবিকভাবে এই ঘটনায় শাসক দলের বিরুদ্ধে আঙুল তোলে রাজ্য বিজেপি নেতৃত্ব। স্বাভাবিকভাবে ব্যানার যুদ্ধ এখন কালীঘাট
মন্দির ছাড়িয়ে আশপাশের অংশেও ছড়িয়ে পড়েছে। কিন্তু যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন সেখানে এই ধরনের ব্যানার কেন ছেড়া হবে তা নিয়ে প্রশ্ন তুলছে রাজ্য বিজেপি নেতৃত্ব। আর এর পেছনে রাজনৈতিক গন্ধ শুধু নয়, রাজনৈতিক চক্রান্ত হচ্ছে বলেও মনে করছে রাজ্য বিজেপি নেতৃত্ব। পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে বলেও বিজেপি তরফে অভিযোগ করা হয়েছে, যদিও তৃণমূলের তরফে দাবি করা হয়েছে এই ঘটনায় তাদের কোনো হাত নেই। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, কলকাতা। সকাল রাত 1:30 পর্যন্ত আমাদের পার্টির যারা কার্যকর্তা আছে, ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত শাহজি কালীঘাট মন্দিরে আসছেন, তার জন্য স্বাগতমের হোর্ডিং লাগানো হয়েছিল কাটআউট। কিন্তু আমরা ভোরবেলা দেখলাম একটাও কাটআউট নেই। কালী টেম্পল রোড, SP মুখার্জি রোড, রাসবিহারী মোড়, হাজরা মোড়, আমাদের সমস্ত যে কাটআউট লাগানো হয়েছিল অমিত শাহজির স্বাগতমের, একটাও নেই। ভারতবর্ষের গৃহমন্ত্রী কালী মন্দিরে আসছেন মাকে পুজো দিতে, সেখানে যে তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতি করছে বা এতদিন ধরে আমরা অভিযোগ করেছি, কিন্তু আজকে তো বাস্তব যে মন্দিরে আসছেন পুজো দিতে, সেখানেও রাজনীতি করছে, করে এখানে কাটআউট ভরে দিয়েছে, তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ ভরে দিয়েছে। বিজেপির তো কোনো সংগঠনই নেই। বিজেপির লোক আছে নাকি কালীঘাট ওই সব অঞ্চলে? বিজেপির কোনো লোক আছে নাকি? কে করেছে? হতে পারে এজেন্সিকে দিয়েছে, তারা টাকা মেরে দিয়েছে। আমরা কি করে বলবো? আমরা এইসবে বিশ্বাস করি না। সরিয়ে কি হবে? বাংলার মানুষের হৃদয়ে মমতা ব্যানার্জি আছে, সেখান দিয়ে কোন ফ্লেক্স ছড়াতে পারবে? হাইকোর্টেও পার্থ চট্টোপাধ্যায় জামিন হয়ে গেল। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআই এর মামলাতেও জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জামিন দিলেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। আগে ইডির মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন তিনি। জামিন পেলেও সুপ্রিম শর্তে এখনই জেল মুক্তি হচ্ছে না। বিস্তারিত জানাবেন আমার সহকর্মী শ্রাবন্তীর সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, পার্থ চট্টোপাধ্যায় তিনি একের পর এক মামলাতে জামিন পাচ্ছেন ঠিকই, কিন্তু জেল মুক্তি কি তার হচ্ছে? দেখো, বেশ কিছু শর্ত রয়েছে যার জন্য এই মুহূর্তে জেল মুক্তি হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়। সম্প্রতি শীর্ষ আদালতে 1 মাস আগে 18ই আগস্ট একটি নির্দেশ দেওয়া হয়েছিল, সেখানে স্পষ্ট জানানো হয়েছিল যে 1 মাসের মধ্যে চার্জ ফ্রেম এবং 2 মাসের মধ্যে যত সাক্ষী রয়েছে তাদের সাক্ষ্য গ্রহণটা সমাপ্ত করতে হবে। যেহেতু সেই প্রক্রিয়া এখনো বহাল রয়েছে, তাই আপাতত জেল মুক্তি হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়। তবে নিঃসন্দেহে বড়সড় স্বস্তি। কী কী শর্ত তার উপরে আরোপ করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী আমাদের একটু বলবেন। কী কী শর্ত রয়েছে, আপনার মক্কেল কোন কোন বিষয়গুলো এখনই পর্যন্ত স্বস্তি পাচ্ছেন না, বা আর কি কি শর্ত দেবেন? দেখুন, এই ম্যাটারটাতে তো উনি অলরেডি বেল পেয়ে গেলেন, এটা নিয়ে কোনো নেই। কিন্তু আরেকটা যেহেতু ম্যাটার পেন্ডিং আছে, সেইটাতে বেল এখন কখন হবে? 1 মাসের মধ্যে আশা করি হয়ে যাবে এই ম্যাটারটাতে। তো এই ম্যাটারটাতে যেমনি 10 লাখ টাকা আপনার জমা দিতে বলেছে, তারপর ট্রায়াল কোর্টের জুরিসডিকশন থেকে বেরোতে পারবেন, আর আইওকে মিট করতে হবে, যেগুলো নর্মাল কন্ডিশনস হয়। সুপ্রিম কোর্ট আগের অন্য কেসগুলোতে বেল দেওয়া চলাকালীন যে কন্ডিশনসগুলো দিয়েছিলেন, আজকে অনারেবল হাইকোর্ট সেইগুলোকেই মোরাললেস রেখেছেন। বারবার বলা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় প্রভাবশালী, তার জন্য সাক্ষীদের যাতে প্রভাবিত না করতে পারেন তারও একটি কন্ডিশন। দেখুন, অন্য যে কটা কেস চলছে ওনার আগেনস্টে, সেইগুলোতে তো বেল অলরেডি দিয়ে দিয়েছেন, তো উনি তো কোনো কমপ্লেন্স করে যাচ্ছেন। তো জাস্ট বিকজ একটা ওনাদের মনে হতে পারে যে কমপ্লেন্সের জন্য উইটনেসকে থ্রেটেন করতে পারে, তো তার জন্য বেল না দেওয়ার তো কোনো মানে হয় না, যেখানে কিনা অলরেডি হি ইজ কমপ্লাইং উইথ আদার কন্ডিশনস ইন আদার বেল ম্যাটার্স in which he has already been granted bail. আর কি কোনো মামলা ঝুলে থাকছে? আর কয়েকটা এক্সট্রা আছে যেগুলো কিনা আমাদের এইটা ছাড়া অন্যগুলো চলছে, সেগুলো ট্রায়ালের স্টেজেই আছে। সুপ্রিম কোর্ট বলেছেন এক্সপেডাইট করতে, তো ওইগুলো ওরকমভাবে সাক্ষী নেওয়া হচ্ছে অন্যগুলোতে। একদম বুঝতে পারছি। তবে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, আপনার কাছে প্রশ্ন, যে একের পর এক মামলাতে তো জামিন পেয়ে যাচ্ছেন, যাকে এতদিন ধরে প্রভাবশালী তকমা দেওয়া হচ্ছিল তিনি সুপ্রিম কোর্টেও জামিন পেলেন, হাইকোর্টেও জামিন পেলেন, তাহলে এই মামলার ভবিষ্যৎ কি হতে চলেছে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে? আপনাদের একটা ভুল ধারণা আছে, জামিন পাওয়া মানে মামলায় খালাস হয়ে যাওয়া। জামিন পাওয়াটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া। একটা মানুষ যত বড়ই অপরাধী হোক না কেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত তাকে হেফাজতে রাখতে হবে, এটা নিয়ম নয়। সেই হিসেবে তিনি বহুদিন জেলে আছেন, এখন বিচারপতিরা তাকে জামিন দিয়েছেন। ট্রায়াল চলবে, ট্রায়াল হওয়ার পরই আসল
সত্য প্রকাশিত হবে। দেখছেন না চিত্তরঞ্জন বাবু কত কথা বলে দিচ্ছেন, এরকম অনেক কথা বেরোবে। এতদিন ওনাকে প্রভাবশালী বলা হচ্ছিল যে তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। হ্যাঁ, সেই সব জন্যই তদন্ত শেষ হয়েছে, এখন ট্রায়াল শুরু হবে। তাকে শর্তাধীন জামিন দেওয়া হয়েছে। যদি দেখা যায় তিনি এরপরেও সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছেন, তখন জামিন বাতিল হয়ে যাবে, এটাই শর্ত। বেশ, অনেক ধন্যবাদ। এই বাংলার বলুন, আমাদের দেশের বলুন, দুর্ভাগ্য এটা, চোরদের হয় মুক্তি, যাদের হলো চুরি তাদের হলো শাস্তি। কালকে মমতা ব্যানার্জি বলবে ওসব বিরোধীদের অপপ্রচার ছিল, শিক্ষকদের অপপ্রচার। আর পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তার কাছের লোকদের বাড়িতে যে কোটি কোটি টাকা পাওয়া গেছিল, ওগুলো তৃণমূলের পোস্টার, তাই বলে দিল। ভারতবর্ষের ইডি, তাকে আমি ইডিয়েট বলি। জনজাতিটা চোরকে প্রমাণ করতে পারছে না, তার বেল হয়ে যাচ্ছে। এর থেকে দুর্ভাগ্যের কি আছে? এটা নিয়ে আমার, দেখুন, আমার প্রিডিসেসর নিয়ে বা তার মামলা বা জামিন ইত্যাদি নিয়ে আমি কোনো মন্তব্য করব না। হ্যাঁ, আমি তার মানে নিরোগ, তিনি থাকুন, সুস্থ থাকুন, আমি এইটুকু বলবো। গতকাল 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়, তারপরে আজকে আবারও ইডি দফতরে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। কি কারণে তাকে আবারও ডাকা হয়েছে আমি জানার চেষ্টা করি। আমাদের রিপোর্টার রঞ্জিত রয়েছেন টেলিফোন লাইনে। রঞ্জিত, দেখো, এই নিয়ে দ্বিতীয়বারের জন্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরের দপ্তরে। মূলত তোমাকে জানিয়ে রাখি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় চন্দ্রনাথ সিনহাকে, অর্থাৎ আদালতের নির্দেশে চন্দ্রনাথ সিনহা কিন্তু আজ বেলা ঠিক 10:30 নাগাদ তিনি ইডি দপ্তরে এসে পৌঁছন। মূলত তাকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে তিনি জানান যে বেশ তদন্তে তারা সহযোগিতা করছেন এবং যে সকল তথ্য, অর্থাৎ যে সকল ইডি তদন্তকারী আধিকারিকরা প্রাথমিক দুর্নীতি মামলায় যে সকল তথ্য চেয়েছিলেন সেই সকল তথ্য নিয়ে কিন্তু ইডি দপ্তরে তিনি এসেছেন। এবং প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিপুল পরিমাণে যে আর্থিক তছরূপ, আর্থিক লেনদেনের ঘটনা ঘটেছিল এবং আর্থিক তছরূপ হয়েছিল, সেই সমস্ত বিষয়ে যাবতীয় তথ্য পেতে পুনরায় ইডি দপ্তরে এসছেন। এবং কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা কিন্তু এই মুহূর্তে ইডি দপ্তরে, এবং তাকে কিন্তু দীর্ঘ 4 ঘন্টা প্রায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন ইডি তদন্তকারী আধিকারিকদের সামনে। মূলত যে সকল বিষয়গুলো, কিভাবে এই যে প্রাথমিক চাকরি নিয়োগ দুর্নীতি মামলায় কার কাছে, একেবারে রঞ্জিত বুঝতে পারছি, তুমি নজর রাখো। গতকালের পর আজকেও আবারও তাকে ডেকে পাঠানো হয়েছে। এখন এই মুহূর্তে ইডি দফতরে রয়েছেন চন্দ্রনাথ সিনহা। দুটো ছবি আপনাদের সামনে আমরা রাখছি। গতকালের পর আজকেও তাকে ডাকা হয়, দেখা যাক। ডকুমেন্ট চাইনি, আমাকে বলেছে সেটা আজকে হয়তো চাইবে, আমি পরের দিন জমা দিয়ে দেবো। গতকাল বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল, যা বলেছে আমি উত্তর দিয়ে দিচ্ছি, আর যেগুলো বলেছেন উনি জানাতে পরে জানাবো। হ্যাঁ, আমার যেটা দায়িত্ব সেটা করার উচিত, ওটা নির্দেশ। পুজোর পরই প্রাথমিকে নিয়োগ 13,500 শিক্ষক নিয়োগ হবে। প্রাথমিকে আবারও ঘোষণা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। দীর্ঘদিন পর আবারও নিয়োগ হচ্ছে প্রাথমিক স্কুলে। খুবই দ্রুত নিয়োগ হবে, মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। অর্থ দপ্তরের অনুমোদনের জন্যই এতদিন যেটুকু বিলম্বিত হয়েছে তা মিটেও গেছে। অর্থ দপ্তর অনুমোদন দিয়ে দিয়েছে। আমাদের কালকে গেজেট নোটিফিকেশন প্রাথমিক শিক্ষা পর্ষদ বার করে দিয়েছে। আমার পুজোর আগেই বেরিয়ে গেল, ফলে পুজোর পরেই এই প্রসেস। এতদিন 13,000 এর ওপরে, প্রায় 13,500 চাকরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের যারা শিক্ষিত এবং চাকরি না পাওয়া যে যুবক যুবতী আছেন তাদের জন্য এটা এই নিশ্চয়তা এবং বরাভয় প্রদান করলেন। হাতের মাথা হবে চাকরি, মানে হাতের মাথা। গোটাটা প্রভু বলছে, ভৃত্য তার আদেশ পালন করছে। কি ক্ষমতা আছে তার? এই যে বসুর কথা বলছেন, বাত্য বসু, তার কি ক্ষমতা আছে বলুন? সেদের আগেও এসএসসি, মানে এর আগেও যারা শিক্ষক তাদেরকে বলেছিল ওরা কোনো চিন্তা নাই, আমি দিদির সঙ্গে কথা বলছি, কিছু হয়েছে কি? সেটা যেমন হয়নি, এটা হবে না। অবলুপ্ত তৃণমূলের অধ্যাপক সংগঠন জানেনি না ব্রাত্য, ভেঙে গিয়েছে শিক্ষক সংগঠনও, তাও জানা নেই।
তৃণমূলের শিক্ষা সেলের চেয়ারম্যান ব্রাত্য বসু, অধ্যাপক সংগঠনেরও সভাপতি শিক্ষামন্ত্রী। সংগঠনের শীর্ষ পদে থেকেও ব্রাত্যর কাছে সবই অজানা। পুজোর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো, চরম অস্বস্তিতে পড়ে মন্তব্য করেছেন ব্রাত্য বসু। সংগঠন, শিক্ষক সংগঠন, এটা কি রিফরমেশন হবে? এখন তো ডিসলভ করা হলো। হ্যাঁ, আমি এটা জানি না, আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো। এখন তো মাননীয় মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধনী খুবই ব্যস্ত আছে, ফলে সেটা জানি না, সেই নিয়ে আমি এখন কথা বলতে পারবো না। কি আর বলার আছে, স্যার শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী, তাদের মন্ত্রী হতে পারে তারা, কিন্তু মন্ত্রী হওয়ার যোগ্যতা তাদের নেই, এগুলো তার প্রমাণ। কে কতটা পড়াশোনা করেছে বড় কথা নয়, যোগ্যতা মানে পড়াশোনা জানা নয়, যোগ্যতা মানে প্রতিষ্ঠানকে পরিচালনা করবার দক্ষতা, সেটা নেই এদের। সোনালী বিবি সহ 5 জনকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত খারিজ। কেন্দ্রের সিদ্ধান্ত খারিজ করে দিল হাইকোর্ট। 4 সপ্তাহের মধ্যে সোনালীদের দেশে ফেরানোর নির্দেশ। বাংলাদেশের সন্দেহে অন্তঃসত্ত্বা সোনালী সহ 5 জনকে বাংলাদেশে পাঠানোর অভিযোগ ওঠে। বাংলাদেশে পাঠানো যাবে না 4 জনকে, সোনালী বিবি সহ 4 জনকে বাংলাদেশে পাঠানো যাবে না। কেন্দ্রের সিদ্ধান্ত খারিজ করে দিয়েছে হাইকোর্ট। সোনালী বিবি সহ বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কেন্দ্রের তরফে 5 জনকে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী শ্রাবন্তী। আদালতের পক্ষ থেকে ঠিক কোন যুক্তিতে এই আবেদন খারিজ করে দেওয়া হয়? দেখো শর্মিষ্ঠা, যতদিন এই মামলা চলেছে বারবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এই প্রশ্নটা তুলেছেন যে নিয়মে যদি কোনো ক্ষেত্রে সন্দেহ হয় কেন্দ্রের যে এই নাগরিক কোনোভাবেই ভারতীয় নাগরিক নয়, তাহলে তার একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। এক্ষেত্রে অন্তত পক্ষে তদন্তের জন্য 10 দিন তাকে সেখানে রাখতে হবে এবং তারপর যাবতীয় তার যে সমস্ত বৈধ ভোটার কার্ড বা পরিচয়পত্র যা যা রয়েছে ইত্যাদি সেগুলি মিলিয়ে দেখতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে এই ঘটনাগুলি যেটা সোনালী বিবি সহ বাকি 6 জনের ক্ষেত্রে হয়েছে এবং তাদের ক্ষেত্রে কিন্তু এই 10 দিন সময় দেওয়া হয়নি, মাত্র 2 দিনের উপর তদন্ত নির্ভর করে শুধুমাত্র একজন তিনি জানিয়েছিলেন যে এরা বাংলাদেশ থেকে এসছে, এটার উপরে ভিত্তি করে কিভাবে 2 দিনের মধ্যে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। বিশেষত যখন একজন অন্তঃসত্ত্বা ছিলেন তাকে কিভাবে বাংলাদেশে এই অবস্থায় ফেরত পাঠানো হয়েছে, এই প্রশ্নের উপর ভিত্তি করে আজকের এই রায়। ধন্যবাদ শ্রাবন্তী। এদিকে আদালতের এই নির্দেশকে হাতিয়ার করে আক্রমণ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বীরভূমের একটা গর্ভবতী মহিলাকে এবং তার সাথে 6 জনকে বাংলাদেশি বলে ডিপোর্ট করে দেওয়া হয়েছিল। হাইকোর্ট আজকে অর্ডার দিয়ে বলেছে যে এফআরআর যে ডিপোর্টেশন সেটা সম্পূর্ণ অবৈধ। ওপেন কোর্টে বলেছে এবং বলেছে 4 সপ্তাহের মধ্যে তাদেরকে ভারতবর্ষে ফিরিয়ে আনতে হবে। বাংলা দেখলে বলে দিচ্ছে বাংলাদেশ, বাংলায় কথা বললে বলছে এদের অ্যারেস্ট করতে হবে। অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় রয়েছে, হাইকোর্টের এই থাপ্পড় আগে তো ক্ষমা চাওয়া উচিত। যে পরিযায়ী শ্রমিকদের বিপদ হলে সরকার নয় কোর্টকে এগিয়ে আসতে হয়। লক্ষ্য করুন, হাইকোর্টের নির্দেশে তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে বলছে। কেন পশ্চিমবঙ্গ সরকার বিদেশ মন্ত্রকের সঙ্গে আলোচনা করে তাদেরকে ফিরিয়ে আনতে পারলেন না? অর্থাৎ কোর্ট যদি না থাকে তাহলে বাংলাদেশে পুশব্যাক করা তারা ব্যক্তিরা ফিরে আসতে পারে না। তাহলে স্বাভাবিকভাবেই পরিযায়ীদের নিয়ে ভোটের রাজনীতি হচ্ছে। পরিযায়ী বিপদে পড়লে সেখানে মমতা ব্যানার্জি হাত উঠিয়ে দিচ্ছে। সরকারি জমি দখলের অভিযোগ মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে চরমে রাজনৈতিক বিতর্ক। মালদার মোথাবাড়ির চৌরঙ্গি এলাকায় পিডব্লিউডি বড় মাঠ নিয়ে যাবতীয় বিতর্ক। তার সামনেই প্রাসাদোপম বাড়ি তৈরি করেছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। অভিযোগ, বাড়ি তৈরির পর থেকেই পিডব্লিউডির জায়গা দখলের চেষ্টা করেন মন্ত্রী। মাঠের জায়গা দখল করে মাটি ভরাট করেন, তৈরি করেছেন একটি রাস্তাও। অভিযোগ তুলে প্রশাসনের দ্বারস্থ জেলা কংগ্রেস, আর অন্যদিকে সরব বিজেপিও। আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে। কংগ্রেসের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি মন্ত্রী সাবিনা ইয়াসমিনের। মাননীয় মন্ত্রী সাবিনা ইয়াসমিন বাড়ি কিনেছেন, সেই বাড়ির সামনে যে পিডব্লিউডির মাঠ পড়ে আছে সেখানে তিনি জবরদখল রাস্তা করছেন। এটা তিনি যেহেতু মন্ত্রী আছেন, তার ক্ষমতা আছে, তার জন্য ওখানে একটা রাস্তা করে যে মাঠটাকে খাম করে দেওয়ার চেষ্টা করছেন। তিনি বাধা দিয়েছেন, সেখানে অল বাউন্ডারি করতে দেওয়া হয়নি। আমরা দাবি করছি এই বাংলার সরকারের কাছে, রাজ্য সরকারের কাছে, এটা ভালো করে তদন্ত হোক এবং এইভাবে জনপ্রতিনিধি যারা
মন্ত্রী হোক, এমএলএ হোক, এমপি হোক, ক্ষমতার জোরে জবরদখল যদি করে তো বাংলার জন্য এটা কিন্তু ভয়ঙ্করের পথে যাচ্ছে। সরকারি ক্ষমতার অপব্যবহার করে তিনি ব্যক্তিগত কাজে লাগাচ্ছে, এইটা আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং তৃণমূল সরকারে আমরা শুধু সাবিনা ইয়াসমিন কেন, তৃণমূলের কোন নেতার হচ্ছে যে এর থেকে বাদ আছে, কোন স্তরের নেতা বাদ আছে? সমস্ত জায়গাতে সবার পিছনে যদি খোঁজখবর নেওয়া যায় তাহলে সব ক্ষেত্রেই আছে। আমরা ভারতীয় জনতা পার্টি বারবার বলেছি, গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জমি দখলের উন্নয়ন তাতে সামিল হয়েছেন সাবিনা ইয়াসমিন। তাই ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানায় সাবিনা ইয়াসমিনের এই যে PW2 দখল করেছে তার বিরুদ্ধে ধিক্কার জানায়। আগামী দিন ভারতীয় জনতা পার্টি দক্ষিণ সাংগঠনিক জেলা সাবিনা ইয়াসমিনের এই PW2 দখলের বিরুদ্ধে পথে নেমে মাঠে নেমে আমরা আন্দোলনে নামব। সে অভিযোগ কনসার্ন ডিপার্টমেন্ট এনকোয়ারি করবে, এবার এনকোয়ারি করে আদৌ সেই কমপ্লেনের সত্যতা আছে কি না সেটা দেখবে। যদি কমপ্লেনটা জাস্টিফাইড হয় তাহলে অ্যাকর্ডিং টু যা লয়ে আছে সেইটাই হবে। আর যদি দেখা যায় যে ওটা ফলস কমপ্লেন তাহলেও সেটা মানুষ জানতে পারবে। না, কমপ্লেন তো করতেই পারে, ওদের তো কাজ নাই, এমনি তো ময়দানে তো নাই কাজ, তো কিছু নাই। মানুষ PWD রাস্তার উপরে রাস্তা করবে না তো কোথায় করবে? রাস্তা কিসের ব্যবহার করবে? মানুষ নিজের জায়গা দিয়ে যাবে, রাস্তা বানাবে? এই অভিযোগ ভিত্তিহীন। তারা রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না বলে মানে একটা কি বলবো, একটা ভিত্তিহীন কমপ্লেন করে দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, একেবারে রাজনৈতিক ফায়দা লুটার জন্য। রামপুরহাটে আদিবাসী নাবালিকা ছাত্রী খুনে ইতিমধ্যে চার্জশিট পেশের খবর পাওয়া যাচ্ছে, যেখানে এখনো পর্যন্ত দেহাংশই পাওয়া যায়নি ওই নাবালিকা ছাত্রীর। তাহলে চার্জশিট কিভাবে? খুনের 9 দিনের মাথায় চার্জশিট পেশ পুলিশের। আমার সহকর্মী হিমাদ্রি আমার সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী সুজয়। আমি দুজনের কাছে দুটো বিষয় নিয়ে যাব, তবে সবার প্রথমে আমি হিমাদ্রি তোমার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের চার্জশিটে ঠিক কি কি রয়েছে? যে ধৃত যে মনোজ কুমার পাল তাকে জিজ্ঞাসাবাদ করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তদন্তে পুলিশ প্রাথমিকভাবে এখন পর্যন্ত যে চার্জশিট দেওয়া হয়েছে সেখানে মনে করছে যে তিনি একাই এই খুনের সাথে যুক্ত। সেই কারণে তার একজনই কিন্তু নাম রয়েছে দোষী হিসাবে এই চার্জশিটে। পাশাপাশি পুলিশ সেই চার্জশিটে কিন্তু উল্লেখ করেছে যে এই মেয়েটিকে প্রথমে ধর্ষণ করা হয়েছে, ধর্ষণ করার পর গলা টিপে খুন করা হয়েছে, তারপর কিন্তু তার দেহাংশকে টুকরো টুকরো করে কেটেছে এবং সেগুলিকে বস্তাবন্দি করে অন্যত্র ফেলে দিয়েছে, যেখান থেকে বডি রিকভার হয়েছিল। যদিও তার দেহাংশ সম্পূর্ণভাবে এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়ে ওঠেনি। পাশাপাশি আরও একটা জিনিস উল্লেখ করা হয়েছে যে 28 তারিখ কিংবা 29 তারিখ এই দুটি ডেটের মধ্যে একটি ডেটে খুন করা হয়েছে। কোন দিন স্পেসিফিকভাবে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। সেই উকিলের বক্তব্য অনুযায়ী সেই চার্জশিটে এখনো পর্যন্ত স্পেসিফিকভাবে বলা নেই স্পেসিফিকভাবে যে কোন ডেটে তাকে খুন করা হয়েছে। এই ঘটনার সাথে আরও কেউ যুক্ত রয়েছে কিনা সেটা এখনও কিন্তু তদন্ত চালাচ্ছে পুলিশ। যদি পরবর্তী ক্ষেত্রে আরও কারো নাম উঠে আসে সেক্ষেত্রে আবার সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার একটা প্রসেস রয়েছে, সেক্ষেত্রে পুলিশ তার সেই দিকে এগোবে। একদম হিমাদ্রি, তুমি আমার সঙ্গে থাকো। সুজয়, আমি তোমার কাছে যাব, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক কি বলা হচ্ছে আইনজীবীর পক্ষ থেকে একবার শোনা যাক। ইনভেস্টিগেশন এজেন্সির পক্ষ থেকে প্রথম কথা আজকে চার্জশিট সাবমিট করে দিয়েছে এবং চার্জশিট সাবমিট করার পরে সেই কপি অ্যাকিউজডেরকেও এক কপটা যে কপি পাই অ্যাকিউজ রিসিভ করে নিয়েছে এবং লার্নেড কোর্ট লার্নেড এডিজে অলরেডি আজকে 28/10/2025 তারিখে চার্জের জন্য এই মামলার চার্জের জন্য ডেট ফিক্সড আপ করে দিয়েছেন। যে রাতে অভিযুক্ত সমস্তটাই স্বীকার করেছে এবং আমরা কোর্টের কাছে আজকে আর্জি রেখেছি যে যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করতে হবে এবং তার সঙ্গে মানে সিভিয়ার পানিশমেন্ট দিতে হবে। আমরা সরকারি আইনজীবীর বক্তব্য শুনলাম। সুজয়, তুমি তার বক্তব্য শুনলে যে এখনো পর্যন্ত যে চার্জশিট জমা পড়েছে সেই চার্জশিটের পরিপ্রেক্ষিতেই তারা দ্রুত বিচার এবং দ্রুত শাস্তির দাবি করছে, সেটা খুব ভালো। কিন্তু এখনো পর্যন্ত তো এই নাবালিকা ছাত্রীর দেহাংশই উদ্ধার হয়নি, তাহলে তো সেক্ষেত্রে কোথাও তদন্ত প্রক্রিয়া অসম্পূর্ণ থেকে যাচ্ছে। একেবারেই নয়, যেটা আইনজীবীরা জানাচ্ছেন যে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়ার রাস্তা খোলা রাখা হয়েছে এবং ইতিমধ্যে ডিএনএ নেওয়ার জন্য ডিএনএ স্যাম্পল সংগ্রহ করেছেন তারা, অর্থাৎ নির্যাতিতা নাবালিকার তার বাবার রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে ডিএনএ হিসাবে।
এবং ইতিমধ্যেই দ্বারকা নদীতে তদন্তকারীরা সন্দেহ করছেন যে খুন করার পর দেহাংশ দ্বারকা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, যে কারণে আজকেও কিন্তু ডুবুরে নামিয়ে তল্লাশি চলছে। যে কোনো মুহূর্তে যদি কোনো দেহাংশ হাতে আসে সেটা ডিএনএ স্যাম্পেলের মাধ্যমে যে নেওয়া হয়েছে তার সঙ্গে মিলিয়ে দেখা হবে যে ওই দেহাংশ ওই নাবালিকারই কিনা। সুতরাং দ্রুত এবং সর্বোচ্চ শাস্তির জন্যই এই 9 দিনের মাথায় চার্জশিট দেওয়া হয়েছে এবং যেহেতু মূল অভিযুক্ত গ্রেফতার হয়েছে আরও একাধিক তথ্য প্রমাণ। সুজয়, তাহলে একটা বিষয় প্রশ্ন করতে ইচ্ছা করছে যে যদি যে দেহাংশগুলো এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি সেগুলো যদি উদ্ধার না হয় সেক্ষেত্রে কি পথ খোলা থাকে? একেবারে দেখো, যতটুকু যেখান থেকে যা নমুনা পেয়েছে সেখান থেকেই কিন্তু তদন্ত করে বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যায়। অর্থাৎ যতটুকু পাওয়া গেছে সেটার সঙ্গে নির্যাতিতার বাবা তার যে ডিএনএ স্যাম্পেল নেওয়া হয়েছে সেটা মিলিয়ে দেখা হবে এবং সেই মৃতদেহ খুন করার পর যে মৃতদেহ উদ্দেশ্য প্রণোদিতভাবে ভাসিয়ে দেওয়া হয়েছে বা লোপাট করা হয়েছে সেটা অভিযুক্তর বয়ানের সঙ্গে মিলিয়ে সেই তথ্য চার্জশিটে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে সাপ্লিমেন্টারি চার্জশিটেও কিন্তু একই তথ্য দেওয়া হবে যদি দেহাংশ পাওয়া যায়। আবার যদি নাও পাওয়া যায় তাহলেও তদন্তকারীরা সেটা আদালতকে জানাতে পারবে যে এই অভিযুক্ত প্রমাণ লোপাটের উদ্দেশ্যেই দেহ লোপাট করে দিয়েছে, অর্থাৎ দেহ জলে ভাসিয়ে দিয়েছে বা অন্যত্র কোথাও দেহ ফেলে দিয়েছে। ফলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে আরও শক্ত ধারায় মামলা হবে এবং সেক্ষেত্রে আরও তার সাজা সুনিশ্চিত করা যাবে বলেই মত আইনজীবীদের একাংশের। এবং আমরা এই বিষয়ে কথা বলেছিলাম বিশেষ সরকারি আইনজীবী এই মামলায় বিভাস চট্টোপাধ্যায়ের সঙ্গে, তারও বক্তব্য যে দ্রুত সর্বোচ্চ শাস্তি দানের জন্যই এই 9 দিনের মাথায় চার্জশিট দেওয়া হয়েছে। আচ্ছা সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। আর একবার দর্শকদের জানিয়ে রাখি যে কয়েকদিন আগেই যে ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যে ঘটনাকে কেন্দ্র করে রামপুরহাট রীতিমতো উত্তাল হয়ে উঠেছিল, আদিবাসী নাবালিকা ছাত্রী খুনের ঘটনা, সেই ঘটনায় 9 দিনের মাথায় চার্জশিট পেশ করা হলো, যদিও এখনো পর্যন্ত ওই নাবালিকার দেহাংশ উদ্ধার করা সম্ভব হয়নি। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। মিস্টার বন্দ্যোপাধ্যায়, আপনার কাছে জানতে চাইবো সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে তদন্ত নিশ্চয় সাপ্লিমেন্টারি চার্জশিটের একটা সুযোগ বা থাকছে, সেক্ষেত্রে তদন্ত কোন পথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়? কারণ এখনো পর্যন্ত ওই নাবালিকার দেহাংশ উদ্ধার হয়নি অনেক। আচ্ছা, একটা কথা বলি, দেখুন মোটামুটি ভাবে চার্জশিট পূর্ণাঙ্গ তদন্তটা করা দরকার ছিল, কারণ পূর্ণাঙ্গ তদন্ত না করলে অনেক সময় কোর্ট থেকে ফ্রি নেয় আসামি, যে এখানে ইনভেস্টিগেশনটা পূর্ণ হয়নি এখনো এবং এখন পর্যন্ত না করেই এরা চার্জশিটটা দিয়েছে, এটা একটা সাইড আছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে আসামিটা উপর চাপ আছে, আসামি হয়তো বেল হয়ে যেতে পারে, আসামির পক্ষ কেসেও অনেক প্রবলেম গুলো থাকতে পারে। এইসবের জন্য অনেক সময় পুলিশ অফিসাররা চার্জশিট দেওয়ার পরে লাস্টে একটা লাইন লেখা থাকে যে সাপ্লিমেন্টারি চার্জশিট উইল বি সাবমিটেড লেটার অন, যে সাপ্লিমেন্টারি চার্জশিট সাবমিট করা হবে। এখন এটা যদি না লেখা থাকে তাহলে মুশকিল, কিন্তু এটা জেনারেলি লেখা থাকে। সাপ্লিমেন্টারি চার্জশিট থাকলে এরপরেও যদি আরো কিছু পাওয়া যায় তবুও কিন্তু সেই জিনিসগুলো চার্জশিটের মধ্যে ঢুকিয়ে দেওয়া যেতে পারে। সিবিআই এর অনেক কেসে এরকম সাপ্লিমেন্টারি চার্জশিট হয় এবং আপনি দেখতে পাচ্ছেন যে সাপ্লিমেন্টারি চার্জশিটের পরে সুযোগ থাকছে, একটা পথ খোলা রাখা হচ্ছে সাপ্লিমেন্টারি চার্জশিটের মাধ্যমে, যদি আরো ভবিষ্যতে নমুনা সংগ্রহ করা সম্ভব হয় বা আরো কিছু তথ্য পাওয়া যায় সেটা সেখানে অ্যাড করা হবে। অনেক ধন্যবাদ। আজকের আরো একটা বড় খবর দিই আপনাদের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত হস্টেল বন্ধের নির্দেশ এসছে। 48 ঘন্টার মধ্যে যাদবপুরের হস্টেল বন্ধের নির্দেশ হাইকোর্টের তরফে। আমি কথা বলবো, সুমন মহাপাত্র রয়েছেন এই মুহূর্তে সরাসরি। সুমন, কি কারণে, কেন এই নির্দেশ? তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে লাগাতার অপ্রীতিকর ঘটনা ঘটছে। ছাত্র মৃত্যুর ঘটনা আমরা দেখেছি, ছাত্র মৃত্যুর ঘটনা দেখেছি, সেই জায়গায় দাঁড়িয়ে হাইকোর্টে মামলা চলছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন কোনো প্রিকশন নেওয়া যাচ্ছে না, সেখানে বিচারপতি আজকে নির্দেশ দিয়েছেন যে পুজোর সময়টা যখন ক্যাম্পাস বন্ধ থাকার কথা তখন প্রচুর বহিরাগত ক্যাম্পাসে ঢুকে এমন অনেক কাজ করেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বেমানান। তার জন্য যাতে কোনো বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করতে না পারেন তার জন্য ক্যাম্পাসকে বন্ধ রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে যে হস্টেল, যেখানে কিন্তু র্যাগিংয়ের অভিযোগ উঠেছে, সেই হস্টেল 48 ঘন্টার মধ্যে তালা ঝোলাতে হবে এবং পরবর্তীকালে যখন আবার পুজোর ছুটির পর ক্যাম্পাস রিওপেন হবে তখন সেই হস্টেলের তালা খোলা হবে। তার সঙ্গে তোমাকে বলে রাখি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্ট্রং অবজারভেশন এসেছে হাইকোর্টের, তার কারণ বারবার যেভাবে মেধা হারিয়ে যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, মৃত্যু হচ্ছে, অপ্রীতিকর ঘটনা ঘটছে, তার জন্যই কিন্তু এই কড়া রায় যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে বিচারপতি। তার সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের কমিশনারের কাছেও কিন্তু একটা ডিসিএসএসডি বিদিশা কলিতা রিপোর্ট জমা করেছেন। সেই রিপোর্টের কথাও কিন্তু আজকে হাইকোর্টে উল্লেখ করা হয়, যেখানে তারা দাবি করছেন যদি ক্যাম্পাসে সুস্থ অবস্থা রাখতে হয় 230খানা ক্যামেরা লাগাতে হবে, মেইন হোস্টেলে 60খানা ক্যামেরা লাগাতে হবে। পুরোটা পর্যালোচনা করে আপাতত বহিরাগত প্রবেশ আটকাতে ক্যাম্পাস বন্ধের এবং হোস্টেল বন্ধের নির্দেশ দিয়েছেন বিচারপতি। ধন্যবাদ সুমন।
যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে সিপির কাছে রিপোর্ট পেশ ডিসি এসএসডি বিদিশা কলিতার। যাদবপুর নিয়ে গভীর উদ্বেগ ডিসি এসএসডি রিপোর্টে। পুরো ক্যাম্পাসে 230টি সিসি ক্যামেরা প্রয়োজন। ছাত্রদের হস্টেলেই প্রয়োজন অন্তত 60টি সিসি ক্যামেরা। সিপির কাছে পেশ করা রিপোর্টে উল্লেখ রয়েছে সিসিটিভির অ্যাক্সেস যাদবপুর থানায় দেওয়ার পরামর্শ। যাদবপুর বিশ্ববিদ্যালয় পুলিশের স্থায়ী আউটপোস্টের সুপারিশ। যাদবপুরে সিসিটিভি বসানোর অ্যাক্সেস যাতে থাকে, যেখানে যা যা রিপোর্ট রয়েছে সেখানে যা সেই অ্যাক্সেস যাতে যাদবপুর থানার কাছে থাকে। বেশ কয়েকটি প্রায় 200-র বেশি সিসিটিভি বসানোর নির্দেশ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই সিপির কাছে সেই রিপোর্ট পেশ ডিসি এসএসডি বিদিশা কলিতার। এখন কথা হচ্ছে যে মাননীয় বিচারপতি একটি বিশ্ববিদ্যালয় নিয়ে গিয়ে যখন রায় দিচ্ছেন তখন বুঝতে হবে বাকি 31টা বিশ্ববিদ্যালয়ে এরকম রায় নেই। তারা যাদবপুর নিয়ে এরকম উদ্বেগ এবং শঙ্কার কারণ আছে বলে এই ধরনের রায় হচ্ছে। 31টা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এক নিয়ম, আর একটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এত কড়াকড়ি, এত বিধিনিষেধ, নিয়মকানুন। তাহলে মাননীয় বিচারপতিও জানেন যে ওই বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে কারা কিভাবে নৈরাজ্য চালাচ্ছে। এই নৈরাজ্য একটা চেহারা আমরা এর আগেও দেখেছি, বারবার দেখেছি। ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে আমি বিচারপতি যে এই সিদ্ধান্তগুলি নিয়েছেন আমি তাকে স্বাগত জানাই। কাকুরগাছের বিজেপি কর্মী অভিযোগ সরকার খুনে গ্রেপ্তার করা হলো আরো দুজনকে। খুনের 4 বছর পর গ্রেপ্তার 2 অভিযুক্ত অমিত দাস এবং টুম্পা দাস। দত্তপুকুর থেকে 2 পলাতক অভিযুক্তকে গ্রেপ্তার করে সিবিআই। ধৃতদের আজ আদালতে পেশ করা হবে। তৃণমূল পঞ্চায়েত প্রধানের দেওরকে বেধড়ক মারধর, উদ্ধার করতে গিয়ে আক্রান্ত পুলিশ। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। পূর্ব বর্ধমানে বেরুগ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী শেখ ফিরোজের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ উঠছে। অভিযুক্ত ফিরোজ এখন ঘরছাড়া। গতকাল ফিরোজের ভাই শেখ চাঁদকে পেয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। শেখ চাঁদকে উদ্ধার করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। রাতে চক্ষনজাতি গ্রামে গিয়ে ধরপাকড় পুলিশের, মোতায়েন বিশাল পুলিশ। ওনাকে মেরেছে, আমাকে মেরেছে, ওই স্যারকে মেরেছে। কার দলের লোকেরা মারলো? ওটা শাহাবুদ্দিন মেহবুব খানের দলের লোকেরা। হঠাৎ করেই মারধর করলো? হঠাৎ করেই। এই টাকা পয়সা কার সঙ্গে পেতেন আপনি টাকাটা? কুচবিহারে। হ্যাঁ, সেই টাকাটার ফোনে কথা বলতে বলছিলাম, ফোনে কথা বলতে ওরা হঠাৎ করে চড়াও করে এসে আমাকে মারতে লেগে। কোনো কারণ আছে কিছু? না, কোনো কারণ নেই। হঠাৎ করে মারলো কেন? হঠাৎ করে মারা বলছে আমাকে গালগালাজি করছিস, হ্যান ত্যান এরকম কথা বলছে। পুলিশের গাড়িতে ভাঙচুর করেছে, ওই ড্রাইভারকে মেরেছে, প্লাস যে স্যার ছিল তাকেও মেরেছে। প্রধানের স্বামীর ভাই অর্থাৎ প্রধানের দেওরকে এলাকাবাসী উত্তেজিত হয়ে ঘেরাও করেছে, মারধর করেছে, এমনকি পুলিশ তাকে উদ্ধার করতে যে আক্রান্ত হয়েছে। এই ঘটনা প্রমাণ দিচ্ছে যে এলাকার মানুষের প্রশাসনের উপর কোনো আস্থা নেই। এই প্রধানের স্বামী এবং দেওর এলাকায় যেভাবে অনৈতিক কাজ করেছে, অবৈধ কাজ করেছে, তাতে প্রশাসনের কর্তা মদত ছিল। তাই প্রশাসন তাদের উদ্ধার করতে যে মার খেয়েছে, এই ঘটনা যাতে বাংলায় পুনরাবৃত্তি না হয় তার জন্য প্রশাসনকে অনুরোধ করবো যে আপনারা নিরপেক্ষ থাকুন। পারিবারিক যে কোনো বিষয় গণ্ডগোল হলেই আমাদের উপর তৃণমূলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়। এটা আমরা যতদূর খোঁজ নিয়ে জেনেছি এটা সম্পূর্ণ পারিবারিক বিষয়, গ্রাম্য বিষয়। গ্রাম্য বিভাগকে কেন্দ্র করে হয়তো এটা হতে পারে, তাও প্রশাসন দেখছে, পুলিশ দেখছে। এটা আমরা আশা করি আমাদের সর্বস্তরের মানুষের পুলিশের উপর, প্রশাসনের উপর আমাদের ভরসা আছে, বিশ্বাস আছে। নিশ্চয়ই যদি কোথাও গণ্ডগোল হয়ে থাকে পুলিশ নিশ্চয়ই দেখছে। বীরভূমে খয়রাশোলে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হলো একজনকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে মনশটার বন্দুক এবং 2টি কার্তুজ, 7টি মোবাইল। গ্রেপ্তার মালদার কালিয়াচক এলাকার বাসিন্দা শেখ সাদেকুল। পুলিশ সূত্রে খবর, হায়দ্রাবাদ থেকে আসছিল ধৃত ব্যক্তি। ধানবাদ স্টেশনে নেমে বীরভূমে পৌঁছয়। উদ্ধার হওয়া 7টি মোবাইল বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে জাল আধার কার্ড তৈরির চক্র ফাঁস হয়েছে। জাল আধার কার্ড তৈরি কারবারে গ্রেপ্তার যুবক। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী কৌশিক। আমরা জানি মুর্শিদাবাদ এই জায়গাগুলো থেকে বারবার কিন্তু অভিযান চালিয়ে বাংলাদেশি সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হচ্ছে। আর সেখান থেকে এই ধরনের জাল আধার কার্ড তৈরির চক্র পাকড়াও, মানে এটা তো সাংঘাতিক খবর, সাংঘাতিক গুরুত্বপূর্ণ ইস্যু। ধৃত সম্পর্কে কি তথ্য পাওয়া যাচ্ছে?
দেখো যেটা জানা যায়, কথা বলবো আমাদের সহকর্মী কৌশিকের সঙ্গে। তবে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে যুবককে গ্রেপ্তার করা হয়েছে একটি বেসরকারি ব্যাংকের পাশেই। রমরম করে তার ব্যবসা চলছিল, এই জালিয়াতির ব্যবসা সে চালিয়ে যাচ্ছিল। হাতে নাতে পাকড়াও হয়েছে আসলাম শেখ। পুলিশি হানায় প্রিন্টার মেশিন উদ্ধার হয়েছে, একাধিক সামগ্রী উদ্ধার হয়েছে। তবে জালিয়াতিতে এই যুবকের সঙ্গে আর কারা কারা যুক্ত সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। এদিকে দেখুন আবারও এক বাংলাদেশের সন্দেহে গ্রেপ্তার ঘটনা ঘটেছে। বাংলাদেশ সীমান্তবর্তী হিঙ্গলগঞ্জ থেকে পাকড়াও 4 বাংলাদেশি। আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও একজনকে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী দীপঙ্কর। দীপঙ্কর, এখনো পর্যন্ত গ্রেপ্তার হওয়া ব্যক্তি সম্পর্কে ঠিক কি তথ্য পাওয়া যাচ্ছে? তার কি শুধুমাত্র আশ্রয় দেওয়ার কাজ ছিল না আরও অন্যান্য কাজের সঙ্গেও সেই জড়িত ছিল? দেখো সেটাই পুলিশ খতিয়ে দেখার চেষ্টা করছে। রবীন্দ্রনাথ মণ্ডল হিঙ্গলগঞ্জের বাঁকড়া এলাকার বাসিন্দা, তার বাড়িতে এই 4 জন বাংলাদেশি লুকিয়ে ছিল। যেই বাংলাদেশিরা কি উদ্দেশ্যে এসেছিল পুজোর সময় সেই বিষয়টা যেমন পুলিশ খতিয়ে দেখছে, কিন্তু পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই 4 বাংলাদেশিকে যেমন গ্রেপ্তার করেছে, সেই সঙ্গে গ্রেপ্তার করেছে যিনি আশ্রয় দিয়েছেন রবীন্দ্রনাথ মণ্ডল তাকেও। গত কয়েক মাসের যদি হিসেব করা যায় তাহলে কিন্তু হিঙ্গলগঞ্জ, বসিরহাট, এই বসিরহাট সাব ডিভিশনের বিভিন্ন এলাকা দিয়ে জানো যে ইছামতি নদী এবং অন্যান্য অনেক নদী সংলগ্ন সীমান্তবর্তী এলাকা রয়েছে। সেই সমস্ত এলাকায় গোজাডাঙ্গা সীমান্ত সেই জায়গায় কোনো রকম ভাবে বিএসএফ এর নজর এড়িয়ে তারা ঢুকে পড়ে এবং ঢুকে পড়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা লুকিয়ে থাকে বা কখনো কাজের জন্য যায় বা কখনো অসাধু উদ্দেশ্য নিয়ে আসে। সেই সমস্ত বিষয়গুলো পুলিশ খতিয়ে দেখছে কি উদ্দেশ্যে এরা এসেছিলেন এবং এই ব্যক্তি যিনি আশ্রয় দিয়েছিলেন তিনি বা কি উদ্দেশ্যে এদেরকে আশ্রয় দিয়েছিলেন সবটা পুলিশ খতিয়ে দেখছে। কিন্তু আপাতত এই 5 জনকে গ্রেপ্তার করে আজ বিধানসভাভাবে তাদেরকে তোলা হবে। ধন্যবাদ। ফের গ্রেপ্তার বাংলাদেশের সীমান্তবর্তী হিঙ্গলগঞ্জ থেকে পাকড়াও 4 বাংলাদেশি। আশ্রয় দেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এই রাজ্যেরই। আজ 5 জনকে বসিরহাট আদালতে পেশ করা হবে। তবে শুধুমাত্র সে কি আশ্রয় দিত এই রাজ্যে যাকে গ্রেপ্তার করা হয়েছে না অন্যান্য কাজের সঙ্গে জড়িয়ে রয়েছে সেই সমস্ত বিষয়গুলি তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। আকাশে বাহাদুরি শেষ MiG-21-এর। প্রায় 6 দশক পর আজ বিদায় নিল MiG-21। সোভিয়েত জামানার যুদ্ধ বিমানের ফেয়ারওয়েলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনিও উপস্থিত ছিলেন। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শান্ত। এই MiG-21 যুদ্ধের ক্ষেত্রে ইতিহাসে এবং আমাদের দেশের ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সামরিক ক্ষেত্রে। সেই MiG-21-এর বিদায় সেক্ষেত্রে মানে তোমার কাছে কি তথ্য রয়েছে? MiG-21-এর সাবস্টিটিউট কি হতে পারে আমাদের দেশে? দেখো MiG-21 কিন্তু ভারতীয় বায়ুসেনার অন্যতম ঐতিহাসিক যুদ্ধ বিমান বলা চলে। কারণ 63-62 চীন যুদ্ধে বিপর্যয়ের পর ভারতীয় বায়ুসেনা এই MiG-21 হাতে পায় এবং এই MiG-21 যুদ্ধ বিমান দিয়ে কিন্তু 1971-এর যুদ্ধ, 1999-এর কার্গিল যুদ্ধ, এমনকি পরপর যে 1965 পাকিস্তান যুদ্ধ এবং বালাকোট এয়ার স্ট্রাইক প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু অবিস্মরণীয় পদক্ষেপ রেখেছে বা নিজের অবদান রেখে গিয়েছে। এবার MiG-21 অবসর নিল চিরতরে। তার জায়গায় স্থান পেতে চলেছে তেজস MK-1। আর এই অ্যাডভান্স এয়ারক্রাফট ভারতীয় নিজস্ব প্রস্তুতি তৈরি এই তেজস MK-1 কিন্তু আর কিছুদিনের মধ্যেই এই যে MiG-21-এর স্কোয়াড্রন রয়েছে তার জায়গায় স্থান পেতে চলেছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি স্কোয়াড্রন তৈরি হয়ে রয়েছে তেজসের। তেজস বর্তমানে ভারতীয় বায়ুসেনার অন্যতম শক্তিশালী যুদ্ধ বিমান। বলা হয় যে রাফাল এরপর যদি ভারতীয় বায়ুসেনার অন্যতম আধুনিক যুদ্ধ বিমান হয়ে থাকে সেটা হচ্ছে এই তেজস MK-1 এবং এই ক্ষেত্রে কিন্তু এই স্কোয়াড্রন অর্থাৎ MiG-21 স্কোয়াড্রন সম্পূর্ণ তেজস স্কোয়াড্রনে রূপান্তর অর্থাৎ স্থানান্তর করে দেওয়া হচ্ছে। যে জায়গাগুলোতে মূলত MiG-21 যুদ্ধ বিমান উঠত যে স্কোয়াড্রন এবং যে বায়ুসেনা ঘাঁটিগুলোতে সেখানেই তেজস MK-1 এই যুদ্ধ বিমানকে রাখা হবে। একই সঙ্গে তোমায় বলে রাখি সঙ্গে থাকো আজ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও তিনি এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 3 বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন রাজনাথ সিং। তিনি ঠিক কি বলেন একবার শুনে নিই। जिसने अपने लंबे ऑपरेशनल लाइफ में हर तरह के रोल इसने निभाए हैं। इसको बर्ड ऑफ ऑल सीजन्स, ऐसे ही नहीं कहा जाता है। एक इंटरसेप्टर के तौर पर इसने दुश्मन को रोकने का काम किया है। ग्राउंड अटैक में इसने अपनी आक्रामक क्षमता भी दिखाई है और एयर डिफेंस फाइटर जेट के रूप में इसने स्काईज को प्रोटेक्ट किया है। और सिर्फ इतना ही नहीं, इसने एक ट्रेनर एयरक्राफ्ट के तौर पर भी असंख्य एयर वॉरियर्स को भी तैयार किया है।
कहने का मतलब यह है कि MiG-21 ने हर उड़ान के साथ भारत के भविष्य को और भी मजबूत किया है। শায়দ আমরা MiG-21 এর প্রচুর বাহাদুরি দেখেছি, তুমি যেমনটা বলছিলে যে বালাকোট, অপারেশন সিঁদুর, এই ক্ষেত্রে তার বাহাদুরি দেখেছি। এরপর এই যে বিদায় হয়ে গেল, এগুলোর জন্য কি ভাবনা চিন্তা রয়েছে? মানে সংরক্ষণের কথা ভাবনা চিন্তা না অন্য কিছু? অবশ্যই সংরক্ষণের কথাই চিন্তাভাবনা করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে, যেটা মূলত প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর। এই MiG-21 যুদ্ধ বিমানগুলোতে গবেষণার কাজে ব্যবহার করা হবে এবং একাধিক প্রযুক্তি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে, সেই বিশ্ববিদ্যালয়গুলিতেও কিন্তু এই যুদ্ধ বিমানগুলির একাধিক পার্টস দেওয়া হচ্ছে, যাতে সেগুলো নিয়ে যারা ওখানে শিক্ষার্থী রয়েছে তারা গবেষণা করতে পারে। কারণ দেশের মধ্যে যুদ্ধ বিমান নিয়ে গবেষণা করার জায়গা কিন্তু খুব সীমিত। এই ধরনের MiG-21 মতো আধুনিক যুদ্ধ বিমান, যা বর্তমানে হয়তো ততটা আধুনিক নয়, কিন্তু যখন নেওয়া হয়েছিল বা যে সময়টা তারা পার করে এসেছে সেই সময়কার হিসাবে কিন্তু MiG-21 মতো অত আধুনিক যুদ্ধ বিমান বিশ্বে অনেক কম দেশের কাছেই ছিল। সেই হিসাবে এই যুদ্ধ বিমানে কী কী পার্টস রয়েছে, কীভাবে সেটি কার্যকরী ভূমিকা পালন করতো, সেগুলো কিন্তু মূলত পড়াশোনার কাজে ব্যবহার করা হবে। একদম সেই সমস্ত বিষয়ে গবেষণার কাজে ব্যবহার করা হবে এবং তার পাশাপাশি সংরক্ষণের ভাবনা চিন্তাও রয়েছে। ধন্যবাদ শায়দ। में R-73, R-77 इसके अलावा रॉकेट लॉन्चर्स इसमें लगे हुए थे और ये बेहद खतरनाक हथियारों के साथ ये हमेशा लैस रहा है। वहीं अगर हम आपको इस एयरक्राफ्ट की नजदीक से तस्वीर दिखाए हैं, MiG-21 एयरक्राफ्ट जो है वो रिटायर हो रहा है और इसकी स्पीड की अगर हम बात करें तो 2 मैक की स्पीड के साथ ये हमेशा फ्लाई करता रहा और 57,000 फीट से भी ज्यादा ऊंचा आसमान में उड़ता रहा। आज बादल फॉर्मेशन में, पैंथर फॉर्मेशन में हमने इसकी ताकत देखी, इसका जलवा देखा कि ये आज भी 60 साल के बाद भी ये कितना दमदार एयरक्राफ्ट है, किस तरीके से ये फ्लाई कर सकता है। लास्ट गुड बाय इसको एयर चीफ ने दिया और तमाम वो वेटरन्स जिन्होंने इसको फ्लाई किया है वो इस मौके पर शिरकत कर रहे हैं। लेकिन ये बेहद भावुक कर देने वाला पल है हर उस एयरफोर्स के जवान के लिए जिसकी जो पूरी हिस्ट्री है, जिसकी पूरी जर्नी, जिसकी पूरी ट्रेनिंग इस एयरक्राफ्ट से जुड़ी हुई है। लेकिन आपको बता दूं कि ये इस एक एयरक्राफ्ट की लेगेसी का सिर्फ अंत नहीं है, बल्कि यहाँ से शुरुआत होती है तेजस मार्क 1A की लेगेसी की, क्योंकि तेजस मार्क 1A एयरक्राफ्ट कोबरा स्क्वाड्रन जो है, जो कि MiG-21 की रही है, उसको जो है वो उस पर रेस की जाएगी और तेजस मार्क 1A उसकी जगह लेकर इस तरीके से आने वाले सालों में 2027 से लेकर 2028 तक भारतीय वायुसेना की शक्ति में इजाफा करेंगे और MiG-21 की जगह लेंगे, जो कि भारत में बनाए जा रहे हैं। मेक इन इंडिया स्कीम के तहत HAL द्वारा बनाया जा रहा है। जिसे वीडियो जर्नलिस्ट निरंजन दास के साथ अंजू निर्वाण, TV9 भारतवर्ष, चंडीगढ़। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন আর.কে দাস। ক্যাপ্টেন দাস, আপনার কাছে প্রশ্ন যে এই MiG-21 আমাদের দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, আজ সেই লেগেসির বিদায় হলো, কোনো স্মৃতি, কোনো কথা যা বলতে আজকে ইচ্ছা করছে, এবং এই MiG-21 এর প্রপার সাবস্টিটিউট কি হতে পারে, বিকল্প কি হতে পারে? MiG-21 ভারতের জন্য একটা বিরাট সাফল্য স্টোরি ছিল যখন আমরা এটা নিয়েছিলাম। MiG-21 এর আগে আমাদের কাছে সেই ধরনের কিন্তু ফাইটার জেট ছিলই না, কিন্তু যখন 1963-তে আমরা নিলাম, 65 ওয়ারে প্রথম ইন্দো পাক ওয়ারে এটা ইউজ হলো, তারপরে 71, তারপরে কার্গিল ওয়ার, আর সিন্দুরে তো ছিলই, অল্প অবশ্য অল্প ছিল। MiG-21 কিন্তু যখন নাকি 1960s থেকে 80 অব্দি ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফাইটার জেট ছিল। ইটস স্পিড, ইটস এন্ডুরেন্স ভারতের প্রতিরক্ষার জন্য খুবই কাজ দিয়েছিল, অফেন্সিভ অ্যান্ড ডিফেন্সিভ। তো MiG-21 মানে যারা নাকি এয়ারফোর্সে কাজ করেছে সবার সাথে কিন্তু একটা স্মৃতি কোনো না কোনো ভাবে রয়েছে। তো আমি তো বলবো MiG-21, you have served us well and hats off to you. I hope you have a good rest. আর এর জায়গায় এখন আমরা তেজাস নিচ্ছি। থ্যাংক ইউ মিস্টার দাস। এবার ওষুধের উপরও শুল্ক আরোপ করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী বুধবার 1 অক্টোবর থেকে আমেরিকায় আমদানি হওয়া সমস্ত ওষুধের উপর 100% শুল্ক কার্যকর হবে। তবে ট্রাম্প জানিয়েছেন, ওষুধ প্রস্তুতকারী বা বিপণনকারী সংস্থা যদি আমেরিকায় কারখানা তৈরি করে তবে কোনো শুল্ক দিতে হবে না।
ভারতের ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির কাছে ব্যবসায়িক কারণে আমেরিকা খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ। 2024 সালে মার্কিন মুলুকে 31,626 কোটি টাকার ওষুধ রপ্তানি করেছিল ভারতের ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি। 2025-এর প্রথম 6 মাসেই রপ্তানি করা ওষুধের অর্থমূল্য 32,505 কোটি টাকা। ট্রাম্পের ঘোষণার পরে আমেরিকার সম্ভাবনাময় বাজার ভারতীয় সংস্থাগুলির হাতছাড়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কলকাতায় পুজোর উদ্বোধনে এলেন অমিত শাহ, কিন্তু সেই পুজোর উদ্বোধনে এসে তিনি পরিবর্তনের বার্তা দিলেন এবং শান দিলেন বাঙালি অস্মিতাতেও বার্তা দিলেন বেশ কয়েকটা। তিনি বললেন ভোটের পর এমন সরকার গঠন হবে যা সোনার বাংলা গঠন করবে। মা দুর্গার কাছে প্রার্থনা অমিত শাহের, বাংলা ফের সুরক্ষিত সমৃদ্ধ হয়ে উঠুক। কবিগুরু যে বাংলার কল্পনা করেছেন সেই বাংলা গঠিত হবে। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করে বললেন অমিত শাহ। मैंने मां के सामने प्रार्थना की है कि इस चुनाव के बाद बंगाल में एक ऐसी सरकार बने जो सोनार बांग्ला का निर्माण कर पाए। हमारा बंगाल फिर से सुरक्षित, समृद्ध, शांत, सुजलाम सुफलाम बने और यहां पर कवि गुरु के कल्पना के बंगाल का निर्माण हम कर पाए। दुर्गा पूजा का उत्सव हमें शुभ की ओर ले जाए, बंगाल को ऊंचाइयों की ओर ले जाए और बंगाल के विकास के माध्यम से विकसित भारत का स्वप्न हमारे नेता नरेंद्र मोदी जी ने जो देखा है उसको हम सिद्ध कर पाए। একদিকে যখন বাংলাকে সোনার বাংলা, আবারও সোনার বাংলা করা ডাক অমিত শাহ, আবার পাল্টা প্রশ্নবান এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার প্রাপ্য 2 লক্ষ কোটি টাকা কেন আটকে রেখেছে কেন্দ্র? পাল্টা প্রশ্ন তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিহার, উত্তরপ্রদেশের একাধিক ঘটনার উদাহরণ দিয়ে ডাবল ইঞ্জিন সরকারকে খোঁচা অভিষেকের। বাংলার যে প্রাপ্য 2 লক্ষ কোটি টাকা বাংলার বকেয়া, যেটা কেন্দ্র সরকার গায়ের জোরে আটকে রেখেছে, সেটা কি কারণে অমিত শাহ সরকার বা নরেন্দ্র মোদীর সরকার বা বিজেপির সরকার আটকে রেখেছে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, 2 দিন আগে আমরা দেখেছি যে পাটনা মানে বিহার, রাজ্য সরকার এনডিএ, কেন্দ্র সরকার ক্ষমতায় বিজেপি, সেখানে মেন রোড ধসে গিয়ে গাড়ি প্রায় একদম ঢুকে গেছে গর্তে। তা সোনার বিহার হলো না কেন? উত্তরপ্রদেশে তপশিলি জাতি, উপজাতি, মহিলাদের উপর নরকীয় অত্যাচারের ঘটনা আমরা দেখেছি। সোনার উত্তরপ্রদেশ হলো না কেন? বাংলায় প্রত্যেকটা মহিলাকে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তার মাধ্যমে প্রতি মাসে 1000 টাকা পৌঁছে দিয়েছে। আপনার 10-12টা যে রাজ্য সরকার রয়েছে, একটা করে দেখাক, একটা ওপেন চ্যালেঞ্জ। আপনাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে বিদ্যাসাগর মূর্তিতে মাল্যদান করলেন অমিত শাহ। সেই ছবি এসেছে আমাদের কাছে, সেই ছবি দেখাবো আপনাদেরকে। আর একবার জানিয়ে রাখি, পুজো উদ্বোধনে এসে বিদ্যাসাগর স্মরণে অমিত শাহ। জন্মদিনে বিদ্যাসাগরকে বিজেপির তরফ থেকে প্রণাম অমিত শাহের। महान शिक्षाविद और समाज सुधारक वंदनीय ईश्वर चंद्र विद्यासागर का भी जयंती है। इन्होंने न केवल बंगाल, समग्र देश में उस जमाने में जब हम गुलाम थे, तब शिक्षा के लिए जो किया है इसको कोई भुला नहीं सकता। बंगाली भाषा, बंगाल की संस्कृति, बंगाल के व्याकरण और महिलाओं की शिक्षा के लिए ईश्वर चंद्र विद्यासागर जी ने अपना पूरा जीवन समर्पित किया। मैं आज हृदयपूर्वक मेरी ओर से और भारतीय जनता पार्टी के करोड़ों कार्यकर्ताओं की ओर से श्री ईश्वर चंद्र विद्यासागर के चरणों में मनपूर्वक प्रणाम करता हूं।
আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন, আর সেই উপলক্ষে এখানে পুজোর উদ্বোধন করতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিদ্যাসাগরকে স্মরণ। আর এদিকে বিদ্যাসাগরের মূর্তিতে মালা দিয়ে আবারও অমিত শাহকে নিশানা তৃণমূল কংগ্রেসের। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশানা করেছেন। কি বলছেন তিনি বলছেন যে পুজোর উদ্বোধন করলেন অথচ বিদ্যাসাগরের বাড়িতে গেলেন না, আর এই কারণেই ওদের বাংলা বিরোধী বলি। 2019-এ বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল, আর উনি আজ এসেছেন। বিদ্যাসাগরের মূর্তির সামনে ওর ক্ষমা চাওয়া উচিত, বাংলাকে অপমানের জন্য ক্ষমা চাওয়া উচিত। বিদ্যাসাগরের জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাইরে থেকে যারা এসেছিল এবং উত্তর ভারতের কালচার চাপিয়ে দিয়ে যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল তাদেরকে মানুষ জবাব দিয়েছে। আমার সত্যি খারাপ লাগলো যে আমি যখন শুনলাম যে তিনি ঠিক 10 মিনিট দূরে একটা পুজো মণ্ডপ উদ্বোধন করতে গেছেন, তার এতটুকু বিবেকবোধ নেই যে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্মদিবস, সেখানে গিয়ে অন্তত বিদ্যাসাগরের যে বাড়ি রয়েছে বা বিদ্যাসাগর কলেজে গিয়ে ন্যূনতম শ্রদ্ধাটা অর্পণ করি বা নিবেদন করি। আগে তো ক্ষমা চাওয়া উচিত, একবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তির সামনে দাঁড়িয়ে ক্ষমা চাওয়া উচিত। আর আপনি এই যে দুর্গা মন্দির, কালী মন্দিরে যাচ্ছেন, যান, মা আপনাদের সুমতি দিক, কিন্তু তার আগে ক্ষমা চান যে বাংলার প্রতি যে অবিচার অন্যায়টা করেছেন। আপনার নেতৃত্বে যে মূর্তি ভাঙা হয়েছিল এবং তারা আজও বহাল তবিয়েতে বিজেপি করছে, যারা করেছিল তাদের বিরুদ্ধে কোনো উপযুক্ত ব্যবস্থা বা শাস্তিও দলীয় তরফ থেকে তারা নেয়নি। এবং যত বাংলার বিরোধিতা করেছে বাংলার মানুষ তত গর্জে উঠেছে। তৃণমূলের বহু নেতাই জানতো না যে আজকে বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন, সেটাই অমিত শাহজি শুনিয়ে গেলেন। বাংলাকে তৃণমূলীদের স্মরণ করিয়ে দিলেন। এটা বিদ্যাসাগর সম্পর্কে অমিত শাহ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর র্যালিতে কি হয়েছিল সেটা এখনো বঙ্গবাসী এবং কলকাতাবাসীর স্মৃতিতে জাগরুক। স্বাভাবিকভাবেই বিদ্যাসাগরকে নিয়ে তিনি যতই সেই ক্ষততে প্রলেপ দেওয়ার চেষ্টা করুন না কেন, তাঁর সাঙ্গপাঙ্গ বা দলবল তাদের নিয়ে এখানে আসতে উনি খুব একটা ভরসা পাননি। এলে বিদ্যাসাগর মুক্তি দেখলে তারা আবার এখানে ভাঙতে আসতো, ফলে সেটা আবার একটা বাজে বিতর্ক হতো সামনে 26-এ নির্বাচনের আগে। সেটা হয়তো ওরা বুঝতে পেরে ওরা এদিকে আসেননি বা নিয়ে আসতে চাননি দলবলকে। এখন বিদ্যাসাগর ভাঙি যতদিন চলা যায়, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ এদের সম্মানের জন্য না, এদের নাম ভাঙিয়ে ভোট করতে হবে। বিদ্যাসাগরের নিজের গ্রাম, নিজের এলাকা একবার দেখে আসুন কি সম্মান দিয়েছে বিদ্যাসাগরকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কালীঘাট মন্দির থেকে বেরোনোর সময় স্লোগান যুদ্ধ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান, পাল্টা জয় মা কালী স্লোগান বিজেপি কর্মীদের। তৃণমূলের বিরুদ্ধে স্লোগানের অভিযোগ বিজেপির, অস্বীকার শাসক দলের। এটা নোংরামো, তৃণমূলের নোংরামো। আপনারা জানেন এখানে আমাদের মাননীয় অমিত শাহজিকে স্বাগত জানিয়ে ফ্লেক্স লাগানো হয়েছিল, সেই ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়েছে। সকালবেলা জয় বাংলা পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল যে নোংরামি করছে সেটা তারই প্রমাণ। এটা একটা মন্দিরে এসছে পুজো দেওয়ার জন্য, আমাদের দলীয় কর্মীরা ছিলেন, আমরা কিন্তু জয় মা কালী স্লোগান দেওয়া হয়েছে, শুধু মায়ের মন্দিরে এসছি সেভাবেই দেওয়া হয়েছে। কিন্তু তৃণমূল আপনারা দেখতে পেয়েছেন, আমরা শুনেছি পেছনে জয় বাংলা স্লোগান দিয়েছে। একদম কোনো তৃণমূলের কোনো কালচার আছে নাকি? কালচার নেই। সামনে ওদের বিদায় আসন্ন বুঝতে পেরেছে, মরার আগে লাফালাফি করে, সেটাই করছে ওরা। আমি উন্মাদ না মাতাল না পাগল। উনি কেন্দ্রীয় মন্ত্রী, আমাদেরও কেন্দ্রীয় মন্ত্রী, ওনাকে স্বাগতম করার নৈতিক দায়িত্ব আমাদের। তাহলে আমরা রাস্তাঘাট পরিষ্কার করতাম না? আমরা এই মানসিকতাই নেই। এবং ঘটনা হয়েছে বিজেপির এটা গোষ্ঠীদ্বন্দ্ব, একদম সম্পূর্ণ গোষ্ঠীদ্বন্দ্ব। পুজোর বাংলা এদিকে দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে, জোড়া গভীর নিম্নচাপের পূর্বাভাস রয়েছে বঙ্গোপসাগরে, এমনটাই জানতে পারা যাচ্ছে। আমাদের প্রতিনিধি কমলেশ আমাদের সঙ্গে রয়েছে। কমলেশ, ঠিক কি পূর্বাভাস রয়েছে, কবে থেকে এই দুর্যোগ শুরু হতে চলেছে, জোড়া গভীর নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, সমস্তটা জানতে।
দেখো এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ রয়েছে, সেটা খুব তাড়াতাড়ি গভীর নিম্নচাপে পরিণত হবে। এটার অভিমুখ উড়িষ্যা অন্ধ্র উপকূল। তবে এই নিম্নচাপের প্রভাব বাংলায় ইতিমধ্যেই পড়তে শুরু করে দিয়েছে। বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, খানিকক্ষণ আগে দক্ষিণ কলকাতায় বৃষ্টি হচ্ছিল, এরকম বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হবে। আজ দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল একই রকমভাবে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। সপ্তমী, অষ্টমী, নবমী মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দশমী থেকে দুশ্চিন্তা বাড়িয়ে দেবে আরও একটা নিম্নচাপ। আমরা যদি একটুখানি গ্রাফিক্সে দেখাই যে কি পরিস্থিতি হতে চলেছে দশমী থেকেই আরও একটা গভীর নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে এবং তার প্রভাবে দক্ষিণবঙ্গ তো বটেই, উত্তরবঙ্গের একটা বড় অংশ এবং অনেকগুলো রাজ্য, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, এদিকে সিকিম, উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্য, ফলে অনেকটা জায়গা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা। দশমীর দিন বিশেষ করে কলকাতা সহ 11টা জেলা, যার মধ্যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়িও পড়ে যাচ্ছে। ফলে যারা পর্যটক যাবেন পাহাড়ে, সিকিমের পাহাড়ে বা উত্তরবঙ্গে বা আসাম মেঘালয়ে ঘুরতে যাবেন, তারা কিন্তু এই সময়টা বিশেষ করে 2, 3, 4, 5 এই সময়টা মানে অক্টোবরে। এই মুহূর্তে কমলেশ যখন এই আপডেট দিচ্ছে তখন আমরা একটা ছবি দেখাচ্ছি গড়িয়াহাটে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে এবং ভারী বৃষ্টি হচ্ছে। সেই ছবি আমাদের কাছে এসছে TV9 বাংলা। এই মুহূর্তে আপনারা দেখছেন যখন আমরা একটা দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে, পূর্বাভাস কি রয়েছে সেটার ফোরকাস্টটা যখন কমলেশ আমাদেরকে বলছে, তখনই কমলেশ যে কথা বলছিলেন দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। গড়িয়াহাটে কালো মেঘ, জোরে বৃষ্টি। দেখো পুজোর বাজার একেবারে শেষ মুহূর্তের বাজার, সবাই এখন কেনাকাটা করতে যাবেন এবং যারা ব্যবসায়ী তারা এই শেষ বেলায় যেটুকু লাভ করে নিয়ে গিয়ে পুজোয় তাদের জিনিসপত্র কিনবেন। সেই সময় বৃষ্টিটা নামছে। আমরা যেটা প্রথম থেকে বলে আসছি যে এবারে পুজোয় বারবার ব্যাঘাত ঘটাবে বৃষ্টি এবং বঙ্গোপসাগর দেখো নিম্নচাপের মেলা লেগেছে। একটা নিম্নচাপ গেল, কলকাতায় মেঘ ভাঙা বৃষ্টি হলো, আবার একটা নিম্নচাপ এখন কলকাতায় বৃষ্টি হচ্ছে। অনেক জায়গায় মণ্ডপে, খানিকক্ষণ আগে আসানসোলে একটা মণ্ডপের ছবি দেখছিলাম যেখানে ঝেপে বৃষ্টি নেমেছে। শেষ বেলার কাজ হচ্ছে, মানে শেষ বেলার প্রস্তুতি, প্রতিমা তৈরি এবং কেনাকাটা সব জায়গাতেই নিম্নচাপ পড়তে হবে। একদম বোঝাই যাচ্ছে কমলেশ, অর্থাৎ পুজোর সময়ও কিন্তু ভাসতে চলেছে, ভাষার একটা আশঙ্কা রয়েছে। এবং আসানসোলের যে ছবিটার কথা কমলেশ এক্ষুনি বলছিল, সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। একদম শেষ মুহূর্তের যে লাস্ট ল্যাপে বলা যেতে পারে, একদম ফিনিশিং টাচ দিচ্ছেন যখন পুজো যারা নির্মাতারা রয়েছেন, মণ্ডপ নির্মাতারা রয়েছেন, তখন বৃষ্টি হচ্ছে, জোরে বৃষ্টি, যাতে অনেকেই বিপাকে পড়ছে। যারা মণ্ডপ নির্মাতা তারা সমস্যায় পড়ছে, সেই ছবি দেখছে। আজ চতুর্থী, কলকাতা থেকে জেলা সেজে উঠেছে মণ্ডপ। আর এবার আমরা সরাসরি নজর রাখি, চলুন চেতলা অগ্রণীতে। 32 বছরে এবার চেতলা অগ্রণীর থিম হচ্ছে অমৃত কুম্ভের সন্ধানে। 3 কোটিরও বেশি রুদ্রাক্ষ দিয়ে সাজানো হয়েছে। দেখুন চেতলা অগ্রণীর মণ্ডপ দেখতে পাচ্ছেন আপনারা, সেই ছবি। আজ চতুর্থী, পুজোর মুডে গোটা বাংলা। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি চেতলা অগ্রণী থেকে। সুশোভন, দক্ষিণ কলকাতার যে উল্লেখযোগ্য পুজো আছে তার মধ্যে ডেফিনেটলি মাস্ট ভিজিট পুজো হচ্ছে চেতলা অগ্রণীর পুজো, এবং প্রত্যেক বছর চেতলা অগ্রণী কিছু না কিছু একটা নতুনত্বের ছাপ রাখে। এবারও তার অন্যথা নয়। মণ্ডপ কেমনভাবে সেজে উঠেছে, প্রতিমার কি রূপ সেখানে, যদি তুমি TV9 বাংলার দর্শকদের জন্য তুলে ধরো। একেবারে দেখো, অমৃত কুম্ভের সন্ধানে, কিন্তু তার আগে তোমায় বলে রাখি যে অমৃত কুম্ভের সন্ধানে যারা দেখতে আসছেন তাদের কিন্তু মানে যেমন আবহাওয়ার পূর্বাভাস ছিল সেই পূর্বাভাসকে সঙ্গে করে নিয়েই একেবারে ছাতা নিয়ে কিন্তু প্যান্ডেলে আসতে হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে অনেকেই দাঁড়িয়ে রয়েছে, ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার মূলত মণ্ডপ যেটা তুমি বলছিলে দেখাবো, অমৃত কুম্ভের সন্ধানে মূলত যে সাগর মন্থন সেইটাই মূলত এখানে দেখানো শুরু হয়েছে। তুমি জানো যে গতকাল এখানে একটি দুর্ঘটনা ঘটেছিল, সেই জন্যই একেবারে যে মণ্ডপ সেই মণ্ডপ সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। মূলত যে প্রতিমা রয়েছে সেই প্রতিমার ওপরের যে অংশ সেখানেই শর্ট সার্কিট হয়েছিল এবং ধোঁয়া দেখা গেছিল, তাই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং আজকে কিন্তু বিকেলের দিকে খোলার কথা ছিল, কিন্তু যেহেতু প্রচুর লোকজন এসে ঘুরে যাচ্ছে তাই স্বাভাবিকভাবে দুপুর 1টার পর কিন্তু তা খুলে দেওয়া হয়েছে। আর এখানে যারা রয়েছে তাদের সঙ্গে এবার একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা দিদি, একটু জিজ্ঞাসা করি, সেটা হলো আজকে কতগুলো মণ্ডপ ঘুরলেন? 3টে। বৃষ্টি পড়ছে, ঘুরবে না? হ্যাঁ, ছাতা নিয়ে। অর্থাৎ ছাতা নিয়ে চতুর্থীর দুপুরেও সেখানে ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং,
প্রতিমাকে দর্শন করার সেই উৎসাহে বিন্দু মাত্র খামতি নেই বা ভাটা পড়েনি। অনন্ত আমার অপর সহকর্মী আমার সঙ্গে রয়েছেন সুদূর হালি শহর থেকে। অনন্ত, শহর কলকাতা তিলোত্তমা নগরীর সঙ্গে থিমের দৌড়ে রীতিমতো পাল্লা দেয় জেলা এবং শহরতলি। হালি শহর তার অন্যথা নয়, সেখানে মায়ের অপূর্ব রূপ আর তার সঙ্গে প্যান্ডেল সজ্জা। যদি তুলে ধরো TV9 বাংলার দর্শকদের জন্য অনন্ত। একদম, তুমি যেরকম বৃষ্টির খবর শোনালে কলকাতা আসানসোল, কিন্তু এই হালি শহরে কিন্তু বৃষ্টি নেই। পুজো উদ্যোক্তাদের এবার হালি শহর বলাকা শিশু মহলের দীঘার জগন্নাথ ধাম, দেখো পুরো দীঘার জগন্নাথ ধামের আদলেই তারা এই মণ্ডপ তৈরি করেছে। যেরকম দীঘায় যেরকম জগন্নাথ মন্দির পুরো ডিটো, কোনো ফারাক নেই, এক চুলো ফারাক নেই। আমার সাথে পুজো উদ্যোক্তা আছে, সে আমাদের নিয়ে যাচ্ছে কেন এই দীঘায় এরকম। 35 বছর 25তম বৎসর। এবার দীঘা মন্দির বলতে দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধনের পরেই আমরা দেখেছি দীঘায় সেরকম ঢল ছিল মানুষের। সেই মানুষের ঢলটাকে আনার জন্যই দীঘার জগন্নাথ ধাম করা, দর্শনার্থীদের একদম দর্শনার্থীদের আনার জন্য। বলছি যে এই মণ্ডপ করছেন আপনারা? প্রায় 5 মাস ধরে করেছেন শিল্পীরা এবং গতকাল উদ্বোধন হয়েছে। এটা এখানে ম্যাক্সিমামই ফাইবারের কাজ রয়েছে, আর বিষ্ণুদেব রয়েছেন। দীঘা জগন্নাথ ধামে যা যা রয়েছে সবটাই রয়েছে। দুর্গা প্রতিমা খালি এক্সট্রা রয়েছে, জগন্নাথ দেব রয়েছেন, গরুর দেব রয়েছেন। তিলোত্তমা নগরী হোক কিংবা জেলার বিভিন্ন প্রান্ত, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিভিন্ন জায়গায় সেখানকার মণ্ডপ প্রতিমা সজ্জা আপনাদের জন্য তুলে আনবে TV9 বাংলার প্রতিনিধিরা। ড্রয়িং রুমে বসে আপনারা চাক্ষুষ করতে পারবেন এই বৃষ্টি বাদলার মধ্যেও শহর কলকাতা কিংবা জেলার সুদূর প্রান্তে কেমন সেজে উঠেছে সেখানকার মণ্ডপ বা মায়ের সজ্জা।